আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমরা আমাদের সংগঠনের তরফে খুব সীমিত আকারে এই বনগাঁ লোকসভার বিভিন্ন অঞ্চল, যে সমস্ত অঞ্চলে আমাদের কর্মীরা আছেন, সেই সমস্ত অঞ্চলে আমরা একটা সমীক্ষা করেছিলাম গত বছর। আমরা সমীক্ষা করেছিলাম যে কত মানুষ এখনও এইসব অঞ্চলে বসবাস করেন যাদের আজও ভোটার তালিকায় নাম ওঠেনি। আমরা যেমন গত বছর একটা সমীক্ষা করেছি, আমরা 2008-09 সালেও একটা ওই সব অঞ্চল জুড়েই একটা সমীক্ষা করেছিলাম। এটা হলো এই যে আগের সমীক্ষা আমরা করেছিলাম, এটা হলো সিপিআইএম জমানা বা বামফ্রন্ট জমানার শেষের দিকটাতে। আমরা সেই সময় এই সমীক্ষাটা করার মানে 2008-09 সালে যে সমীক্ষাটা করেছিলাম, ওই সমীক্ষাটা করেছিলাম একটা খবর বেরিয়েছিল আনন্দবাজারে। আমার ডেটটা এই মুহূর্তে মনে নেই, সম্ভবত ওরকম 7-8 সালে হবে, 2007-08 সালে খবরটা বেরিয়েছিল। পেপার কাটিংটা আমার কাছে আছে, আমি সেটা যদি দেখতাম তাহলে বলে দিতে পারতাম ডেটটা, আনন্দবাজারের রিপোর্ট। তো যাই হোক, সেই রিপোর্টটা ছিল যে সারা ভারতে ভোটারের মানে জনসংখ্যার অনুপাতে ভোটারের শতকরা হার কত, তাতে উঠে এসেছিল সম্ভবত সামান্য এদিক ওদিক হতে পারে, 62-63, আমার একটা গোলমাল হতে পারে, ওই 63% মতো মানুষ ভোটার, মানে টোটাল যা জনসংখ্যা তার 62-63% মানুষ ভোটার। এটা হচ্ছে সারা ভারতের গড়। আর একই সাথে একটা পরিসংখ্যান তারা লিখেছিল আনন্দবাজারে যে পশ্চিমবাংলায় জনসংখ্যা যা তার 57% ভোটার। আমার যতদূর মনে পড়ছে যে সারা ভারতের গড় থেকে পশ্চিমবঙ্গের গড় ভোটার জনসংখ্যার অনুপাতে 9% মতো কম ছিল। আমরা এই খবরটা দেখে আমাদের মনে হয়েছিল যে এইটা কেন, এবং এইটা আমরা ওই কারণে আমাদের সংগঠনের তরফে আমাদের যে সীমাবদ্ধতা তার মধ্যেই আমরা একটা সমীক্ষা করেছিলাম। তাতে আমরা দেখেছিলাম যে বহু মানুষ 10 বছর, 20 বছর, 25 বছর এরকম পশ্চিমবাংলায় বসবাস করছিলেন, কিন্তু তাদের মধ্যে অনেকের ভোটার তালিকায় নাম ওঠেনি। প্রতিবার যখন ভোটার তালিকা সংশোধন হয় তারা ফর্ম জমা দেন, ইন্টারভিউ হয়, আর হয়তো 50 জন জমা দিয়েছেন একটা এলাকায়, ওই 4-5 জনের নাম ভোটার তালিকায় ওঠে, বাকিদের নাম ভোটার তালিকায় ওঠে না। এটা বামফ্রন্টের জমানা, এবং স্বাভাবিকভাবে এই সমস্ত লোকজন বামফ্রন্ট যেহেতু ক্ষমতায়, ভোটার তালিকায় নাম তোলার জন্যে তাদের পেছনে পেছনে ঘুরে বেড়াতেন। তারা ডাকলে মিটিং মিছিলে যেতেন, ব্রিগেড ভরিয়ে দিতেন, কারণ তাদের ওই একটাই আশা ছিল যে পার্টি সরকার যদি উদ্যোগী হয়ে তাদের নামটা ভোটার তালিকায় তোলে। আর এইটাকেই সিপিআইএম ব্যবহার করত। মনে হয় তারা মনে করতেন যে ভোটার তালিকায় নাম উঠে গেলে আর তাদের কথা শুনবেন কি না, এই জন্যে ওই
100 জন ঘুরে বেড়ান, তার মধ্যে 6 জন 7 জনের নাম তুলে দেন যখন ভোটার তালিকা সংশোধন হয়। আর ওই আশায় আশায় লোকজনগুলো 5 বছর 10 বছর ধরে পার্টির পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমরা এটা ঘোরাঘুরি করে বুঝে গেছিলাম যে ওই যে আনন্দবাজারের যে রিপোর্ট, যে সারা ভারতের গড় জনসংখ্যা এবং ভোটারের সংখ্যা বা তার শতকরা হার ওই যে 9% মতো কম, তার কারণটা আমরা বুঝেছিলাম যে এটা বেঠিক নয়, ঠিক। বহু লোকের নাম ভোটার তালিকায় নেই, দীর্ঘদিন ধরে তারা এই দেশে বসবাস করার সত্ত্বেও। আর একটা সমীক্ষা আমরা এই কিছুদিন আগে আমরা করলাম, গত বছর আমরা এই সমীক্ষাটা আমরা করেছি। আমরা এবারের সমীক্ষায় দেখলাম, রিসেন্ট যে সমীক্ষাটা আমরা করেছি তাতে দেখলাম যে ভোটার তালিকায় নাম নেই, 2-1 বছর ধরে বসবাস করছেন, এই রকম লোকজন প্রায় নেই। ওই কোথাও কোথাও 1-2 জন 5 জন লোক আমরা পেয়েছি, সেগুলো খুব হিসেবের মধ্যে আনার মতো নয়। অধিকাংশ লোক যারা এখানে এসেছেন তাদের নাম ভোটার তালিকায় উঠে গেছে। এবং এটাও ঘটনা, প্রত্যেকটা এলাকায় এই ভোটার তালিকায় নাম তোলার জন্যে, তারপরে আধার কার্ড করে দেওয়ার জন্যে, রেশন কার্ড করে দেওয়ার জন্যে একেবারে দালাল চক্র তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে 2 জন 3 জন 4 জন আছেন যারা এদের কাছ থেকে পয়সা নেন। তাদের পার্টি বা প্রশাসন তাদের যেখানে প্রয়োজন সেই সব জায়গায় যোগাযোগ আছে, তারা এটা করে দেন। এবং এইভাবে মোটামুটি ভোটার তালিকায় নাম ওঠেনি এরকম লোক প্রায় পাওয়া যাবে না, আধার কার্ড নেই এরকম লোক প্রায় পাওয়া যাবে না। এই যদি এটাকে ডেভেলপমেন্ট বলেন, পয়সা কড়ি নিয়েছে, পয়সা কড়ি মানে আপনি বুঝতেই পারছেন যে চাকরি যেভাবে বিক্রি হচ্ছে, আর এই কাজগুলো তো সেই তুলনায় অনেক সহজ। ওগুলো যতটা ঝুঁকিপূর্ণ এবং শেষ পর্যন্ত সেটা ধরাও পড়ে গেলেন, আর এইগুলো তো খুব সহজ ছিল, এটা হয়েছে, এই পয়সা কড়ি নিয়ে নিয়ে এগুলো করেছে। তো যাই হোক, সেটা পয়সা কড়ি নিক আর যাই করুক, তাদের নামটা ভোটার তালিকায় উঠে গেছে। তাতে কিন্তু মানুষ ওই পয়সার যে কষ্ট, সে কষ্ট ভুলে বরং খুশি। তৃণমূল আমলে এটা খুশি, এবং তৃণমূলের এরা যে 2-4টে টার্ম তৃণমূলকে ভোট দেবেন, আপনি বুঝতেই পারছেন 20 বছর বসে হয়নি, তৃণমূল এলো আর এটা হয়ে গেল, ফলে তারা তৃণমূলের উপরে খুশি। সিপিএম একটা সময় এইটা তাদের পার্টির কাজে লেগেছে, মিটিং মিছিলে ভিড় জমিয়েছে, পরবর্তীকালে একটা সময় এসে এটা তাদের বুমেরাং হয়ে গেছে। মানে একটা সময় এসে বিরক্ত হয়ে গেছে যে আর এদের পেছনে থেকে আমাদের লাভ নেই, গোড়ার ডিম আর হবে কি হবে না তার ঠিক নেই, এরকম ব্যাপারগুলো ঘটেছে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম সেটা হলো, মানে যে উদ্দেশ্যে কথাটা বললাম, পরিসংখ্যানটা বললাম, সেটা হলো যে বিজেপি দল দেখবেন, তারা যখন বক্তৃতা করছেন, বলেন, লেখালেখি করেন, তারা বলেন বাংলাদেশে এত অত্যাচার, বাংলাদেশের মহিলাদের উপরে এত অত্যাচার যে বলতে বলতে তারা কেঁদে দেন। যদিও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে এই বয়ান একদমই ঠিক নয়। নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে কিছু অত্যাচার গোলমাল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হয়, সেটা বাংলাদেশ কেন সব দেশে হয়। ভারতে আমরা বলি, যদিও আমার ধারণা ভারতে বেশি যদি নাও হয় তো বাংলাদেশের থেকে মোটেই কম নয়। সে যাই হোক, এইটা নিয়ে আমি বিতর্কের মধ্যে যেতে চাইছি না। তো তারা একেবারে সংখ্যালঘুদের বা হিন্দুদের কল্যাণের জন্য, হিন্দুদের পাশে দাঁড়াবার জন্যে তারা চোখের জল নাকের জল সব একসঙ্গে করে দেন। এবং সেই সূত্র ধরে তাদেরই বসংবদ আমাদের এই যে শান্তনু এবং কোম্পানি, তারাও এগুলো বলছেন তারা এগুলো। এখন কথা হলো যে আইন যেটা তারা করেছে,
মানে তাতে কারোরই নাগরিকত্ব হবে না ইত্যাদি ইত্যাদি, এটা বাদ দিন। কিন্তু 2014 সালের পরে যারা এসেছেন, আমি হিন্দুদের কথা বলছি, তাদের কি হবে? তাদের তো একেবারে পথে বসিয়ে দিলেন, হিসাবের খাতার বাইরে ফেলে দিলেন। তাহলে তারা কি হিন্দু নয়? এই প্রশ্নে শান্তনুবাবুর প্রতিক্রিয়া কি? তিনি তো ভোটে দাঁড়িয়েছেন এবং এই সব লোকজন কিন্তু ভোটার, এবং শুধু ভোটার না, আমি যারা সাংবাদিক বা যারা এই সমস্ত তথ্য একটু সংগ্রহ করেন, তারা একটু খোঁজ নিয়ে দেখেন, এই যে সাম্প্রতিককালে যারা এসেছেন 2014 মানে 10 বছর, ধরুন আপনি 10 বছরের কথাই যদি বলি, এই 10 বছরের মধ্যে যারা এসেছেন তাদের ধরে নিন 95% লোকের ভোটার তালিকায় নাম আছে, তারা ভোট দেবেন। এবং এই যে এই লোকগুলোর আপনি ধরে নিতে পারেন 100% লোক কিন্তু বিজেপিকে ভোট দেন। 100% লোক যারা 2014 পরে এসেছেন, ভোটার তালিকায় নাম উঠেছে তাদের 95% মানুষের, তারা বিজেপিকে ভোট দেন। এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সমস্ত মানুষেরা প্রত্যেকটা অঞ্চলের একেবারে বিলের কিনারা দিয়ে, খালের ধার দিয়ে, নিচু জমি জায়গা, এইগুলো যা কম দামে পাওয়া যায়, যেখানে রাস্তাঘাট নেই, এই সব জায়গাতে এরা সব গরিব মানুষ। এরা গরিব মানুষ, এরা খেটে খাওয়া মানুষ। আমি এই লোকগুলোকে নিন্দা করছি না, এই লোকগুলোকে কোনো দোষও দিচ্ছি না। এরা একেবারে সমাজের একেবারে প্রান্তিক মানুষ, যারা বোঝায় প্রান্তিক বলতে বাসস্থানটাও তাদের প্রান্তে। ধরুন আমি একটা কথা বলি, মসলন্দপুরটা যদি দেখেন, তাহলে এর এই চারিদিকে যে বিল আছে, বিলের ধার দিয়ে যারা বসবাস করে, আপনি খোঁজ নিন যে তারা এরকমই 10-15 বছরের মধ্যেই তারা এসেছেন। আপনি গোবরডাঙ্গা একটা সবথেকে পুরনো পৌরসভার একটা সময় উচ্চবর্ণ হিন্দুরা বাস করতেন, এখন তো আর উচ্চবর্ণ হিন্দুরা এখানে মেজরিটি নেই। যারা বাস করেন গোবরডাঙ্গাতে তারা বুঝতে পারেন, চারিদিকটা দিয়ে একেবারে ঘিরে ধরেছে যারা, সব বাংলাদেশ থেকে আসা লোক, অধিকাংশই নমশূদ্র, মতুয়া, এবং এরা সব মেহনতি মানুষ। তারা প্রতিদিন জন্মজুরি খাটেন আর খেয়ে পরে বেঁচে থাকেন। এবং এরাই আজকে সংখ্যায়ও তারা অনেক বেশি হয়ে গেছেন। এবং তারা সবই, মানে আমি সব বলছি মানে তার মানে 100% তা বলছি না, বলতে পারেন প্রায় 100%ই হচ্ছে বিজেপির সমর্থক, বিজেপিকে ভোট দেন। তা আমি বলছি বিজেপি এবং শান্তনুকে বলছি যে তো 2014 পরে যারা এসেছেন তাদের কথা আপনারা কী ভাবছেন? তারা কি আপনারা বলছেন যে 2014 পরে যারা এসেছেন তারা আমাদের ভোট দেবেন না? ভোট দেওয়ার দরকার নেই? আপনারা মুখে না বলেন, যদি ওই লোকগুলো যদি ভাবেন বিষয়টা, তাহলে কিন্তু আসলে তাই হয়ে গেছে। তারা কিন্তু একেবারে খরচের খাতায় পড়ে গেছেন। ফলে এই লোকগুলোকে ভাবতে হবে। এবং আমি কিছু কিছু এলাকার খবর আমি জানি, মানে আমার এই যে ভিডিওগুলো শুনে আমি আমাদের বাড়ি থেকে 10-15 কিলোমিটারের মধ্যে 5টা-7টা জায়গা থেকে আমার বাড়িতে 2-3 জন করে লোক এসেছেন। এবং তার মধ্যে দুজনকে বলি, তারা শিক্ষিত মানুষ, চাকরি করেন। তারাই হচ্ছেন ওই যে তার পাড়া 2000-2500 ভোটার, তার মধ্যে তারাই হচ্ছেন একটু লেখাপড়া জানাত এবং চাকরি করেন। 2-3 জন চাকরি করেন এরকম 1.5খানা 2খানা 3খানা গ্রামের মধ্যে। তো সেরকম লোকের মধ্যে 2টো শিক্ষিত মানুষ আমার বাড়িতে এসছেন এবং আমার ভিডিওগুলো দেখেন, রিমার্ক করেন। তারা বলছেন স্কুল জীবন থেকে তারা আরএসএসের সাথে যুক্ত ছিলেন এবং এই সেদিন পর্যন্ত ছিলেন।
এবং তারা আমার বাড়িতে এসে বলেছেন, 2-3জন একসাথে দল ধরে এসে বলেছেন যে তারা আমার এই ভিডিওগুলো শুনে আর তাদের নিজের জীবনের অভিজ্ঞতা, লেখাপড়ার জন্য লোক, শিক্ষিত মানুষ, মানে ইয়াং জেনারেশন, আমি বলছি এদের বয়স 27, 28, 30, 32 এরকম, তারা এসে বলেছেন কিন্তু যে তারা আর বিজেপি করবেন না। এবং তারপরে রিপোর্টও দিয়েছেন। আমি বললাম ওই যে 3-4টে এলাকা থেকে রিপোর্টও দিয়েছেন যে সেখানকার হয়তো 30% ভোট শান্তনু পাবে, বাদবাকি ভোট কিন্তু পাবে না। তারা এটাও বলেছে কাকে দেবে তারা ঠিক করেনি, কিন্তু শান্তনুকে ভোট দেবে না, মানে বিজেপিকে ভোট দেবে না এটা নিশ্চিত। এবং এদের মধ্যে অন্তত 50% মানুষ প্রায় এই 10 বছর এর মধ্যে আসা মানুষ, কিছু কিছু মানুষ আছে হয়তো 15 বছর এসেছেন এরকম। 2014 পরে আসা লোক, এই যে এলাকার কথা বলছি, প্রায় 50%। তো এই লোকগুলো সম্পর্কে কি ভাবছেন? আমি এটা বলতে গেলে আবার অনেকে বলবেন যে বাংলাদেশে তো এখনও বহু মানুষ আছেন, আপনারা যদি বলেন যারা এসে পড়েছে তাদের হয়ে যাক, তাহলে তাদের কি হবে? দেখুন, এইটা আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে যারা আসেননি এখনও, সেই প্রশ্নটা আপনারা তুলবেন না এই কারণে যে যারা এসে পড়েছেন আগে তাদের সমস্যাটা মেটান। এবং যে আইন কানুন যা হয়েছে, এই বার্তাটা যদি বাংলাদেশে চলে যায় যে আর আসলে এখানে তাদের ভোটার তালিকায় নাম উঠবে না, এখানে তারা সুযোগ সুবিধা পাবেন না, তারা দেখবেন ঠিক ও দেশে থেকে যাবেন এবং সে দেশে তারা বসবাস করতে পারবেন। তারা মান, ইজ্জত, ধর্ম নিয়েই বসবাস করতে পারবেন। আপনারা খুব বায়াসলি বিষয়টা না ভেবে আপনারা বাংলাদেশে খবর নিয়ে দেখুন, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনেক পাল্টে গেছে। মানে এই যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, সংখ্যালঘুদের অসম্মান করা, যদি কেউ করেন তার বিরুদ্ধে প্রতিবাদ করার লোক বাংলাদেশে আজ গিয়ে হাজারে হাজারে, লাখে লাখে। বরং এই জাতীয় অসম্মান করা লোক, অত্যাচার করার কথা ভাবেন এরকম লোকের সংখ্যা খুবই কম। রাজনৈতিক কথাবার্তা ওই বিএনপি বা জামাত ইত্যাদি ইত্যাদি এইটা দিয়ে এটা বোঝা যাবে না। ও জামাতের লোকও আমি জানি, বহু লোক আছেন যারা মনে করেন সংখ্যালঘুদের প্রতি ভালো ব্যবহার করা দরকার এবং তারা সেটা করেন। ফলে দল হিসেবে এটা বললে হবে না। আমি বলছি গোলমাল পাকানো লোক বা হিন্দু বিদ্বেষী মানুষ, এটা বাংলাদেশে খুব কম হয়ে গেছে। এবং আমাদের ভারতে নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বেশি, কিন্তু ভারতের থেকে বাংলাদেশের একটা আলাদা বৈশিষ্ট্য হলো কোনো রকম অন্যায় অবিচার সংখ্যালঘুদের উপর দেখলে তার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করা লোক, রাস্তায় নামা লোকের সংখ্যা প্রচুর, যেটা আমরা এখানে রাস্তায় নামা লোক আমরা সংখ্যালঘুদের পক্ষে পাই না। অনেকে আছেন তাদের প্রতি সহানুভূতিশীল, মনে করেন যে তাদের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার, এইভাবে কথা বলা, এইভাবে ঘৃণা ছড়ানো, এইভাবে অসম্মানজনক কথাবার্তা বলা, এই যে বিজেপি এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত যে সমস্ত কথা বলছেন, কিন্তু সরাসরি রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লোক এদেশে কম, যেটা বাংলাদেশে কিন্তু এই সংখ্যাও প্রচুর। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই লোকগুলোর কি হবে, এইটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। এবং এইটা নিয়ে বিজেপি কিন্তু একটি কথাও বলছে না। এবং তারা যেহেতু আইন একবার করে ফেলেছেন, বিরোধীরা এটা নিয়ে ভাবতে পারেন আমরা আন্দোলন করব, আমরা বিষয়টা তুলব, বিরোধীরা এটা নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন, এটা সম্ভব। কিন্তু যারা সেদিন আইন করেছে যে 2014 পর্যন্ত তারা দেখবেন, তারপরে আর নয়, তারা কিন্তু ওই জায়গা থেকে সরবেন না। ফলে আমি বলবো 2014 সালের পরে যারা এসেছেন তারা যুক্তিটা বুঝুন। আপনারা যদি যুক্তি বোঝেন তাহলে এটা বুঝবেন যে তাদের বিজেপির পাশে দাঁড়ানোর, বিজেপির পেছনে দাঁড়ানোর কিন্তু আর কোনো কারণ নেই। তারা আগামী 10, 15, 20, 30, 40 বছরের মধ্যে এই 2014 পরে আসা লোকজনের পক্ষে একটি কথা বলার মতো
অবস্থায় নেই, থাকবে না, করবে না। ফলে আপনারা বিষয়টা ভাবুন, এইটা আপনাদের ভাবতে হবে। এইটা হচ্ছে এক। 2 নম্বর হলো যে এই যে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন, এরা বলছেন অনেক কথা, আর আমি আপনাদের বলছি আজকে কিন্তু সবথেকে বড় সমস্যা হয়েছে এই জন্মসূত্রে নাগরিক যারা, মানে এই দেশে এসে জন্মেছেন, এই দেশে এসে উদ্বাস্তু পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের জন্মের সার্টিফিকেট নেই। 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের যদি বার্থ সার্টিফিকেট থাকতো তাহলে তাদের কোনো অসুবিধা ছিল না, কারণ সেখানে মা বাবার প্রশ্ন নেই, মা বাবা কোন দেশের নাগরিক এইটা প্রশ্ন নেই। মা বাবা এদেশের নাগরিক না হলেও তারা নাগরিকত্ব পেয়ে যেতেন, জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে যেতেন। কিন্তু তাদের 87 সালের 1 জুলাইয়ের আগে এইসব উদ্বাস্তু পরিবারের মানুষের প্রায় কারুরই জন্ম সার্টিফিকেট নেই, খুব কম সংখ্যক মানুষের আছে। ফলে তারা কিন্তু একটা বড় রকমের সমস্যায় পড়ে গেছেন। এবং কি কি সমস্যা হতে পারে সেটা আমরা আরেকটা ভিডিওতে ঠিক এইটা নিয়েই আমরা একটা আলোচনা করব। কারণ আমাদের কাছে যে সমস্ত সমস্যাগুলো আসছে, বারবার টেলিফোন করছেন, সবথেকে বেশি টেলিফোন করেছে কিন্তু এই সংখ্যক লোকের বিরুদ্ধে, এই সংখ্যক লোকের কাছ থেকে আমরা বেশি টেলিফোন পেয়েছি। আর হচ্ছে 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর এর মধ্যে যারা এসেছেন তাদের অনেকের বলছেন যে ভোটার তালিকায় এই অনেকের তাদের বার্থ সার্টিফিকেট আছে, কারণ এই সময় মোটামুটি বার্থ সার্টিফিকেট করার একটা রেওয়াজ চালু হয়েছে, তাদের আছে। কিন্তু তাদের সমস্যা হয়ে গেছে, তাদের মা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে, সেটি তাদের নেই। ফলে তারা বিপদে পড়ে গেছেন। আর 2004 এবং 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যারা, তাদের তো মা এবং বাবা দুইজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে, তাদেরও এটা নেই। বার্থ সার্টিফিকেট আছে কিন্তু মা বাবার নাগরিকত্বের প্রমাণপত্র নেই। ফলে সবথেকে বেশি সমস্যা কিন্তু হয়েছে ওই যারা বাইরে থেকে বহিরাগত যারা এসেছিলেন, আমরা যারা এসেছিলাম, আমাদের প্রজন্ম, তাদের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই উদ্বাস্তু পরিবারে ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তারাই সব থেকে সমস্যায় পড়েছেন। কেন সমস্যায় পড়েছেন? সমস্যায় পড়েছেন এই কারণে, আমি বা আপনি যারা বহিরাগত, ধরুন এই K-19 করেছে তারা কিন্তু, আমরা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারি, কারণ আমরা বহিরাগত, আমরা এসেছি। পাবো কি পাবো না সেটা তো পরের প্রশ্ন, আর সেটা আমরা বহু ভিডিওতে বলেছি, যেসব কন্ডিশন জুড়েছে তাতে আবেদন করে নাগরিকত্ব হবে না, সেটা আলাদা প্রশ্ন। আইনের কথা বলছি আমি, বাস্তবতা কাউকে আবেদন করতে বলছি তা কিন্তু নয়। আমরা বরং বলছি যে আবেদন করবেন না, কারণ আবেদন করে নাগরিকত্ব হবে না, আরও কিছু উল্টে কিছু সমস্যা হতে পারে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, আবারও হয়তো করব। কিন্তু আমি বলছি আইনটার কথা বলছি, যে আমরা যেহেতু যশোরে জন্মগ্রহণ করেছিলাম, ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলাম, আমি যখন আবেদন করব তখন আমি লিখব আমি এই জায়গার মানুষ ছিলাম, এই সময় এইখানে জন্মগ্রহণ করেছি, এই সময় এসেছি। কিন্তু এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, যাদের বার্থ সার্টিফিকেট নেই, এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, বার্থ সার্টিফিকেট আছে কিন্তু মা বাবার নাগরিকত্বের প্রমাণপত্র নেই, তারা কি করবেন? তারা তো লিখতে পারবেন না যে আমি যশোরে জন্মগ্রহণ করেছি বা আমি ফরিদপুরে জন্মগ্রহণ করেছি, কারণ সেইটা লিখলে তো আপনি মিথ্যে ডিক্লারেশন দিচ্ছেন, সেইটা আবার আইনত অপরাধ। ফলে এইটা তারা করতে পারবেন না। ফলে আজকের আইন বিশ্লেষণ করলে সবথেকে বড় সমস্যা হচ্ছে তারা, অথচ তাদের জন্য বিজেপি কিন্তু এই যে তারা করেছিল যে জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নে যে সমস্যাটা তারা তৈরি করেছিল 2003 সালে বিজেপি সরকার করেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সেইটা কিন্তু তারা অ্যামেন্ড করেনি। তারা কিন্তু K-19 সেটা নিয়ে একটা কথাও বলেনি। ফলে বিজেপি যে বলছেন যে আমি হিন্দুদের সমস্যা মিটিয়ে দিলাম, এইটা কিন্তু আসলে একদমই ঠিক কথা নয়। ফলে আজকে আমি প্রত্যেকটা ভোটারকে আমি বলছি, যারা ভোট দেবেন তাদের এই সমস্যাগুলো মাথায় রেখেই আপনারা ভোট দেবেন।
বিজেপি যেটা করেছে সেটা কিন্তু উদ্বাস্তু মানুষকে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলার জন্যই তারা এই কাজ করেছে। এবং তারা আজকে যেভাবে এগিয়েছে, তাদের পক্ষে তাদের ওই যে অবস্থান যে আমরা যেটা করেছি ঠিক করেছি, এর থেকে আর বেরিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এবং আমি এটা বলছি যে আমরা কিন্তু হাতের কাছে ওই অমিত শাহকে পাবো না, ওই নরেন্দ্র মোদীকে পাবো না। দেখবেন 2024-এর নির্বাচনে এখন অবধি যা আছে 60% সম্ভাবনা বিজেপি ক্ষমতায় ফিরছে না। আর ক্ষমতায় না ফেরা মানে দেখবেন এদের আর কোনো টিকি আপনি কোনোদিনই পাবেন না, নামই শুনবেন না। আজকে আদবানির নাম আপনি শোনেন না, অথচ বিজেপিটাকে দাঁড় করেছিল মূলত আদবানি, তার সেই রামরথ বের করে, নামই শুনছেন না। এরাও আর পিকচারে থাকবে না। কিন্তু এই যে বাঙালি উদ্বাস্তু, তাদের কিন্তু সমস্যাটা চিরতরে কিন্তু এরকম একটা সমস্যা তারা সৃষ্টি করে দিয়ে গেল। আর হাতের কাছে পাবেন কিন্তু শান্তনুকে। ফলে শান্তনুকে আমি বলবো যে সমস্ত কথা বলবেন, আমি যে কথা বলছি এগুলো যদি কানে যায়, এগুলো বুঝে সুঝে কথা বলুন। কারণ আমরা জানি, আমি আপনার, অন্যরা যদি নাও জানে, আমি আপনার কোয়ালিটি জানি, আপনি কতটা বোঝেন বা আপনার পক্ষে কতটা বোঝা সম্ভব কি সম্ভব না, এটা আমি ভালো করে জানি। কারণ আমরা যখন আজকে মতুয়া বলে এমপি হয়েছেন, ভাই এমএলএ হয়েছে, বাবা মন্ত্রী হয়েছিল, আপনি মন্ত্রী হয়েছেন, যেটা এমপি হয়েছিল, যেটি এমপি হয়েছে, কিন্তু আন্দোলনটা তো আপনারা করেননি। আন্দোলন তো আমরা করেছি। আন্দোলনটা আমরা করেছি মানেটা কি? আমরা করেছি, এবং তার মধ্যে যারা এটা উদ্যোগ নিয়ে কাজ করেছেন তার তো প্রধান মুখ আমি ওই 7 দিন অনশন করেছি, পরে 5 দিন অনশন করেছি। দিল্লিতে যতবার যাওয়ার দরকার হয়েছে আমিই গেছি, যেখানে যা যোগাযোগ করার আমিই করেছি। আপনারা তো শুধু এমপি হওয়ার সময় এসেছেন। ফলে আমি আপনাদের যোগ্যতা জানি, আপনাদের কিন্তু থাকতে হবে এইসব মানুষের মধ্যে। ফলে হিসেব করে কাজ করুন আর হিসেব করে কথা বলুন। নিশ্চয়ই আপনি একটা পার্টি করেন, ভোটে দাঁড়িয়েছেন, কিছু কথা বলতে হবে, কিন্তু মানুষকে এমনভাবে মিসলিড করবেন না যাতে পরে এইটা আপনাদের জন্যে অত্যন্ত খারাপ কিছু হয়ে যায়। কারণ আপনাকে এই লোকজন নিয়ে মিলেমিশে আগামী দিনে থাকতে হবে, বয়সও আপনার বেশি নয়। ফলে এটা আপনাকেও যেমন বলছি, একইভাবে আমি এইসব অঞ্চলের ভোটারদের বলছি, এই রানাঘাট, এই বনগাঁর ভোটারদের বলছি যে কি সর্বনাশ যে বিজেপি করেছে, এইটা যদি সত্যি সত্যি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেন, যদি কখনো করেন, আমরা ভেবেছিলাম এবারের নির্বাচনে যদি আমরা কথা বলার সুযোগ পাই আপনাদের এটা আমরা বোঝাবো। কিন্তু কি করব বলুন, কংগ্রেস সিপিএম তারা বলল যে তারা একটা স্পেসিফিক প্রতিশ্রুতি দেবে, তারা সেটা দিল না বলে আমরা যেতে পারলাম না। আমরা জানি তারা কিছু করার জন্যে তারা মনস্থির করে ফেলেছেন, কিন্তু যেভাবেই হোক এটা অল ইন্ডিয়া পার্টি, হয়তো কেরলের প্রয়োজনটাই তাদের বেশি বেশি মাথায় এসেছে। আর হয়তো কংগ্রেসের অধীরবাবুর কেন্দ্র, অধীরবাবুর গড় যদি বলেন সেই মুর্শিদাবাদ, বা কংগ্রেসের গড় এখন যেটুকু যা আছে সেই মুর্শিদাবাদের মালদা, সেখানকার অবস্থাটা তারা ভেবেছেন। আর কংগ্রেস ভেবেছেন আসামের প্রশ্ন, যে কারণে এটা তারা ইশতেহার হয়তো রাখেনি। কিন্তু আমি বিশ্বাস করি মানে কি, আমি হাত গুনে বিশ্বাস করি তা না, আমি তাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল, এবং তারা এই নির্বাচনে না হলেও আগামী দিনে নিশ্চয়ই একটা করবেন। যদি তারা এটা রাখতেন আজকে ইশতেহারে, তারাও কেউ আমাদের ডেকেছিলেন, আমরা যাইনি এই কারণে। এত কথার পরেও যারা এটা ইশতেহারে রাখলেন না, এই ঘোষণা করলেন না, সেখানে ওই আতু বললে দৌড় দিলাম, এইটা অন্তত আমার স্বভাবের সাথে মেলে না। ওই আতু বলেছে বলে দৌড় দিয়ে চলে যেতে হবে, তাই যেতে পারলাম না, যে কারণে এই বিপদের কথাটা আজকে আপনাদের সামনে সরাসরি তুলতে পারলাম না। না হলে এই নির্বাচনেই আমরা এই কংগ্রেস সিপিএমের যে জোট, সেই জোটের মঞ্চ থেকে আপনাদের কাছে আমরা এই ব্যাপারটা ভালো করে বোঝাতে পারতাম, আপনারাও বুঝতে পারতেন যে কী বিপদ আপনাদের সামনে আজকে বিজেপি খাড়া করে দিয়েছে। ফলে আজকে এই পর্যন্ত, আপনারা কথাগুলো সবটা অতটা পরিষ্কার করে আমি বলতে পারলাম না, সময়ও কম। আপনারা হিন্টসগুলো আমি দিলাম, এইবারে নিজের জীবনের সাথে মেলান, দেখবেন ঠিক আপনারা বুঝতে পারবেন।
আজকে বিষয়টা এই পর্যন্ত। তারপরেও আপনাদের কাছে আমি বারবার বলছি, বহু লোকে আপনারা আমাদের এই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকে করেননি। একটু সাবস্ক্রাইব করে দিন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা উদ্বাস্তু মানুষের কাছে ইলেকশনের আগে পৌঁছানো দরকার, তাহলে প্রত্যেকটা মানুষকে বলবো যে ভিডিওটা শেয়ার করুন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।